আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আর ব্র্যান্ড নিউ কোনো ব্লগ না, আজ আপনাদের মাঝে পুরাতন একটি ট্যুরের গল্প নিয়ে উপস্থিত হলাম। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে এটি ছিল আমার প্রথম ট্যুর এবং শেষ ট্যুরও বলা চলে, কেননা এরপর আর কখনো দেশের বাইরে কোথাও ঘুরতে যাওয়া হয়নি। এই ট্যুরে আমার আসলে মূল ডেস্টিনেশন ছিল কলকাতা। আমি চেয়েছিলাম কলকাতায় কিছু কেনাকাটা করব। আমার ট্যুর পার্টনার পূজন ও জয়ের ভীষণ ইচ্ছে হচ্ছে দার্জিলিং যাওয়ার, তাই দার্জিলিং ও কলকাতা দুটি মিলিয়েই প্ল্যান করা হয়। যেহেতু আমরা প্রথমেই দার্জিলিং যাব, তাই আমাদের সবচেয়ে ভালো হবে বাংলাবান্ধা হয়ে গেলে, কিন্তু বাংলাবান্ধা বা ফুলবাড়ি বর্ডার ওই সময় বন্ধ ছিল, তাই আমরা বুড়িমারি দিয়ে যাওয়ার প্ল্যান করলাম। আজ সারা রাত বাস জার্নি হবে, আর তাই বাসে খাবার জন্য চকলেট, আচার, চিপস সহ আরও কিছু জিনিস ও ঠান্ডা পানি নিয়ে নিলাম। একটু পরেই আমাদের বাস চলে আসলো, আর আমাদের বাসের নাম ছিল মানিক এক্সপ্রেস। এটি ঢাকার গাবতলী থেকে বুড়িমারি বর্ডার পর্যন্ত যায়, আর এর ভাড়া ছিল 1000 টাকা করে, কিন্তু আমরা তিনজন 300 টাকা কম দিয়েছিলাম, মানে তিনজন তিনটা টিকিট করেছিলাম 2700 টাকায়। গাবতলী থেকে আমরা দুজন উঠেছিলাম, মানে আমি আর পূজন, আর জয় ছিল টাঙ্গাইলে, তো জয়কে আমরা টাঙ্গাইলে এসে রিসিভ করলাম। যমুনা সেতুর রাতের সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসলাম সিরাজগঞ্জের ফুড ভিলেজে। এখানে বাসের আধা ঘন্টার যাত্রা বিরতি। ফুড ভিলেজে নেমে ফ্রেশ হয়ে কফি খেয়ে আবার আমরা বাসে চেপে বসলাম। রাতের এই বাস জার্নিটা আমরা ব্যাপকভাবে এনজয় করেছিলাম। দেখতে দেখতেই সকাল হয়ে গেল, আর তখন দেখলাম চারপাশে কি চমৎকার একটা পরিবেশ। তখন সবেমাত্র আশ্বিন মাস, কিন্তু শীতকালের মতো কুয়াশা পড়ছিল এবং প্রচুর ঠান্ডাও লাগছিল। উত্তরবঙ্গ বলে কথা। আমাদের বাস ঢাকা থেকে ছেড়েছিল সন্ধ্যা 8:30টায় এবং আমরা বুড়িমারি স্থলবন্দরে পৌঁছালাম সকাল 7:30টায়। বাস কাউন্টারে রেস্ট করার মতো ব্যবস্থা আছে। আমরা নেমে ফ্রেশ হয়ে বেশ কিছুক্ষণ রেস্ট করে 8টার দিকে স্থলবন্দরের ভিতরে ঢুকলাম। যেহেতু আগে থেকে সব জেনে শুনে সব কাগজপত্র ঠিক করে নিয়েছিলাম, তাই বাংলাদেশের ইমিগ্রেশনে আমাদের তেমন কোনো প্রবলেম হয়নি, কিন্তু ইন্ডিয়ার ইমিগ্রেশনে ফর্ম ফিল আপ করতে ঝামেলা হয়েছে, যেখানে কিছু টাকা পয়সা দিয়ে আমাদের 2 ঘন্টা সময় ব্যয় করে সেই ইমিগ্রেশন সম্পন্ন করতে হয়েছে। এরপর আমরা বর্ডার থেকে টাকাগুলো রুপি করে নিলাম, তারপর রওনা হলাম শিলিগুড়ির পথে। প্রথমে টোটোতে করে আমরা মেইন রোডে আসলাম, যেখানে আমাদের ভাড়া পড়লো জন প্রতি 30 রুপি, এবং এরপর মেইন রোড থেকে শেয়ার জিপ পেয়ে গেলাম। সেই শেয়ার জিপে আমাদের শিলিগুড়ি যেতে 3 জনের ভাড়া লেগেছে 400 রুপি। আমরা 3 জনই ছিলাম নতুন, যারা দেশের গণ্ডি পেরিয়ে প্রথমবারের মতোই বিদেশের মাটিতে পা রেখেছি, যদিও আমাদের পার্শ্ববর্তী দেশ, কিন্তু ফিলিংসটা একটু অন্যরকম ছিল। আমরা 3 জনেই 2 পাশ তাকিয়ে শুধু আশেপাশের পরিবেশ দেখছিলাম। মোটামুটি 2 ঘন্টা পর আমরা চলে আসলাম শিলিগুড়ি শহরে। শিলিগুড়ি থেকে দার্জিলিং আমাদের বাসে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু একটাই শেষ বাস ছেড়ে যাই, আর আমরা শিলিগুড়ি পৌঁছাতে 2টা বেজে গেছে, তাই আমরা এখন যাব শেয়ার জিপে। শেয়ার জিপে করে শিলিগুড়ি থেকে দার্জিলিং আমাদের 3 জনের ভাড়া পড়েছে 700 রুপি। এই শিলিগুড়ি বাস স্ট্যান্ডে আমরা কিছুক্ষণ ঘুরেছি। বাসগুলোতে ইন্ডিয়ার বিভিন্ন জায়গার নাম দেখে অন্যরকম একটা ভালো লাগছিল। মনে হচ্ছিল এই বাসে উঠলেই আমি এই জায়গায় চলে যেতে পারবো। যা হোক, এরপর আমাদের মূল যাত্রা শুরু হলো, শিলিগুড়ি টু দার্জিলিং। প্রথমেই শিলিগুড়ির বিখ্যাত চা বাগানগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম, আর আমাদের সিলেটের কথা মনে হচ্ছিল। শিলিগুড়ির এই চা বাগানগুলো মোটামুটি সমতল ভূমির মতোই লাগছিল। বিচিত্র রকমের জায়গা দেখে বিচিত্র বিচিত্র অভিজ্ঞতা নিয়ে চলছিলাম সামনের দিকে। শিলিগুড়িতে অসংখ্য ট্রাভেল এজেন্ট এবং ট্রাভেল গ্রুপ রয়েছে, যারা আপনি শিলিগুড়িতে গাড়ি থেকে নামার পরেই বিভিন্ন অফার করবে। এই ট্রাভেল এজেন্টরা শিলিগুড়ি থেকে ইন্ডিয়ার বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরতে নিয়ে যায়। শিলিগুড়ি থেকে ঘুরতে যাওয়া 2টি জনপ্রিয় স্পটের মাঝে একটি হলো দার্জিলিং ও কালিম্পং, আর একটি হচ্ছে সিকিম গ্যাংটক। সময় ও বাজেট বেশি থাকলে একই সাথে সিকিম ও দার্জিলিং ঘোরা যায়। আমরা কোনো ট্রাভেল এজেন্সি বা এজেন্টের আশ্রয় নিলাম না, কেননা আমাদের প্ল্যানই ছিল যে নিজেদের মতো ঘুরবো। কোথাও ইচ্ছে হলে 1-2 দিন বেশি থাকবো, আবার কোথাও কম ভালো লাগলে চলে আসবো। মাঝখানে আমাদের একটা যাত্রা বিরতি ছিল কার্শিয়াংয়ের কোনো একটা জায়গায়। জায়গাটা এত চমৎকার ছিল। ওই জায়গায় একটি মাত্র দোকান ছিল, সেই দোকানের জানলা থেকে ভিউটা এত চমৎকার, এত সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা চা ও নুডলস খাই। বিরতি শেষে আবার রওনা করে দেয় দার্জিলিংয়ের পথে। আমাদের জিপ যখন বড় বড় পাহাড়ে উঠতে শুরু করে, তখন সাদা মেঘে পুরা চারপাশ অন্ধকার হয়ে যায়। ঠান্ডায় 2 কান বন্ধ হয়ে যায়। বিশাল আকারের পাইন গাছের সাথে সাদা মেঘের লুকোচুরি খেলার দৃশ্যটাও অসম্ভব সুন্দর ছিল। বিকাল 3টায় শিলিগুড়ি থেকে রওনা করে বিকাল 5:30টা নাগাদ আমরা চলে আসি দার্জিলিং শহরে। আগে থেকে আমাদের কোনো হোটেল বুক করা ছিল না, তো দার্জিলিং শহরে ঢুকে আমরা অনেক খোঁজাখুঁজি করে একটা হোটেল পাই। ডবল বেডের এই রুমের ভাড়া পড়েছিল মাত্র 1000 রুপি, যেখানে 3 জন অনায়াসে থাকা যাবে, এবং এর একটা চমৎকার সুন্দর খোলা ছাদ ছিল, যেখান থেকে পুরো দার্জিলিং শহর দেখা যায়। হোটেলে ফ্রেশ হয়ে আমরা দার্জিলিংয়ের মল চত্বরে রাতের সৌন্দর্য দেখার জন্য বেরিয়ে যাই। আশেপাশে ইন্ডিয়ান স্ট্রিট ফুডের অসংখ্য দোকান, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আমরা অনেক কিছু খেতে থাকি এবং আশেপাশের দোকানগুলোতে শপিং করার মতো জিনিস দেখতে থাকি। তারপর রাতের খাবারের জন্য অনেকগুলো হোটেল ঘুরে একটাতে ভেজ থালি পেলাম এবং রাতের খাবার খেয়ে নিলাম। মল চত্বরের রাতের সৌন্দর্যটা আসলে বলে বোঝানো যাবে না।
হঠাৎ করে এক পাশ থেকে মেঘ এসে মুহূর্তের মাঝে সব অন্ধকার হয়ে গেল। এ যেন অপরূপ সৌন্দর্যের লীলাভূমি। রাত ঠিক 9টা বাজার সাথে সাথে সব লাইটগুলো অফ হয়ে গেল এবং সবাই যার যার মতো হোটেলে চলে গেল। তো এই ছিল আমার ঢাকা থেকে দার্জিলিং যাওয়া। আমার পরবর্তী ভ্লগে আসবে দার্জিলিং আমি কি কি ঘুরে দেখেছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।